হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নো ক্লাসরুম, যেখানে শুধুই শিখবে। তো চলো শুরু করা যাক আজকের বিষয়। আজকে আমরা পড়ব কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ পরমাণুর গঠন সম্পর্কে। তো পরমাণু কি? পরমাণু হচ্ছে যে কোনো এলিমেন্ট বা মৌলিক পদার্থের সবথেকে ছোট কণা, সেটা হলো পরমাণু। হাইড্রোজেনের পরমাণু সবথেকে ছোট এবং সবথেকে হালকা, লাইটেস্ট। ঠিক আছে। অণু কি? মলিকিউল অর্থাৎ অণু। অণু হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের দুজনেরই হতে পারে, দুজনেরই সবথেকে ছোট কণা। যেমন পরমাণু হচ্ছে শুধুমাত্র মৌলিক পদার্থের সবথেকে ছোট কণা, কিন্তু অণু হলো মৌলিক পদার্থেরও ছোট কণা, যৌগিক পদার্থেরও ছোট কণা, যেগুলো পরমাণু দিয়ে তৈরি। অতএব পরমাণু অণুর থেকেও ছোট। ঠিক আছে। তো পরমাণু দিয়ে তৈরি মৌলিক এবং যৌগিক পদার্থের সবথেকে ছোট কণা যেটা হলো অণু। এখন একটা পদার্থের অণু একই রকম পরমাণু দিয়ে তৈরি হতে পারে। যদি হাইড্রোজেনের একটা অণু, এটা H2, অর্থাৎ এর মধ্যে দুটো হাইড্রোজেনের পরমাণু আছে। দুটো হাইড্রোজেন পরমাণু অ্যাড হয়ে একটা হাইড্রোজেন অণু তৈরি করেছে। তেমনভাবে NaCl অর্থাৎ নুন, যে নুন আমরা খাই, তো এই NaCl এর মধ্যে Na অর্থাৎ সোডিয়ামের পরমাণু আছে, এর মধ্যে Cl অর্থাৎ ক্লোরিনের পরমাণু আছে। তো এই দু ধরনের পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা মলিকিউল অণু, সেটা হচ্ছে লবণের। তো এইটা হলো যৌগিক পদার্থের অণু। তাহলে যখন একই রকম পরমাণু দিয়ে তৈরি হবে তখন সেই অণুটা হলো মৌলিক পদার্থের অণু, আর যখন বিভিন্ন রকম পরমাণু দিয়ে তৈরি হবে তখন সেই অণুটা হলো যৌগিক পদার্থের অণু। এখন আমরা দেখব মোল। মোল কি না, 1 মোল সমান 6.023 ইন্টু 10⁻23 এত সংখ্যক অণু বা পরমাণু বা আয়ন যে পরিমাণ পদার্থের মধ্যে থাকবে সেইটুকু হলো 1 মোল। সাপোজ ধরো এইটুকু পদার্থ আছে, এই পদার্থটার মধ্যে যদি এই সংখ্যক অণু থাকে বা পরমাণু থাকে বা আয়ন থাকে, তাহলে এই পরিমাণটাকে আমরা বলবো 1 মোল। জেনারেলি দেখা গেছে যে কোনো পরমাণুর 1 মোল, 1 মোল পরমাণু, 1 মোল পরমাণুর কথা যদি বলা হয় তার অর্থ হলো 6.023 ইন্টু 10⁻23 এত সংখ্যক পরমাণু। একটা এক্সাম্পল নিলে আমরা দেখতে পারবো, যেমন ধরো হাইড্রোজেনের একটা অণু অর্থাৎ H2, যার পারমাণবিক ভর অর্থাৎ অ্যাটমিক মাস হচ্ছে 2। এখন এই 2 গ্রাম হাইড্রোজেন অণু ইকুয়াল টু 1 মোল, যার মধ্যে 6.023 ইন্টু 10⁻23 এতগুলো অণু আছে। তেমনভাবে হাইড্রোজেনের পারমাণবিক ভর সেটা কত? 1। তেমনভাবে হাইড্রোজেনের পারমাণবিক ভর যেহেতু 1, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু ইকুয়াল টু হয়ে যাবে 6.023 ইন্টু 10⁻23। ঠিক তেমনভাবে যদি আমরা আরও একটা উদাহরণ নিই, ক্লোরিন ধরো। ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35, অ্যাকচুয়াল 35.45। তো এই যে ক্লোরিনের যে পারমাণবিক ভর, এত গ্রাম ক্লোরিন পরমাণু ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23 এত সংখ্যক ক্লোরিন পরমাণু, যার আয়তন আমরা বলবো 1 মোল। ঠিক আছে। তেমনভাবে ক্লোরিনের যদি আমরা একটা অণু নিই Cl2, তাহলে তার ডবল হয়ে যাবে, অর্থাৎ 70 হয়ে যাবে। ক্লোরিনের 35 ছিল পারমাণবিক ভর, তো একটা অণুর ভর হয়ে যাবে 70। তাহলে এর এত গ্রাম ক্লোরিন অণু ইকুয়াল টু 1 মোল হয়ে যাবে, আর এর মধ্যে এতগুলো অণু থাকবে। তাহলে মেন ব্যাপার হলো 1 মোল পরমাণু ইকুয়াল টু অতগুলো পরমাণু, 1 মোল অণু ইকুয়াল টু এতগুলো পরমাণু। তো এই নাম্বারটা ফিক্সড, সেই জন্য এটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, ধ্রুবক নাম্বার। এটা বোঝা গেল। এখানে আমরা আরও একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে সিম্বল অ্যান্ড ফর্মুলা, অর্থাৎ চিহ্ন এবং সংকেত।
আমরা যখন একটা পরমাণুকে, কোনো মৌলের একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করব, তখন আমরা যেটা লিখি সেটা হলো সিম্বল। যেমন একটা হাইড্রোজেনের সিম্বল, চিহ্ন। কিন্তু একটা হাইড্রোজেনের একটা অণুকে প্রকাশ করতে গেলে আমরা লিখব H2, অর্থাৎ একটা অণু কতগুলো পরমাণু দিয়ে তৈরি সেইটা বোঝানো হয়। ঠিক আছে, এটা হলো অণুর সংকেত। ঠিক আছে, তো পরমাণুর চিহ্ন হয় আর অণুর সংকেত হয়। তেমনভাবে ক্লোরিন, Cl মানে একটা ক্লোরিন পরমাণু, Cl2 অর্থাৎ একটা ক্লোরিন অণু। তাহলে আমরা দেখলাম 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু ইকুয়াল টু 1 মোল পরমাণু। আবার 2 গ্রাম হাইড্রোজেন অণু ইকুয়াল টু 1 মোল অণু। তেমনভাবে ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখলাম 35 গ্রাম পরমাণু, ক্লোরিন পরমাণু ইকুয়াল টু 1 মোল ক্লোরিন পরমাণু। আবার 70 গ্রাম ক্লোরিন অণু ইকুয়াল টু 1 মোল ক্লোরিন অণু। জেনারেলি একটা পরমাণু যদি আমরা নিই, তাহলে সেই পরমাণুর স্ট্রাকচার দেখলে আমরা দেখতে পাবো পরমাণুর দু ধরনের অংশ আছে। একটা হলো নিউক্লিয়াস আর একটা হলো ইলেকট্রন মহল বা ইলেকট্রন ক্লাউড। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি যে এইখানে অরেঞ্জ কালার আর ব্লু কালারের কিছু গোল গোল বলের মতো আছে, অর্থাৎ এইগুলো এক একটা কণা। একটা পরমাণুর মধ্যে 3 ধরনের কণা থাকে, সেটা হলো প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। এই মূল 3টে কণা থাকে। এই 3টে কণার মধ্যে একেবারে মাঝখানে সেন্টারে আমরা দেখতে পাচ্ছি 2 ধরনের কণা আছে। এই কেন্দ্রে যে 2 ধরনের কণা আছে, একটা কণাকে আমরা বলবো নিউট্রন আর একটা কণাকে আমরা বলবো প্রোটন। কোনটা নিউট্রন কোনটা প্রোটন? যে কণাগুলোতে প্লাস সাইন আছে অর্থাৎ পজিটিভ সাইন আছে সেইগুলো হলো প্রোটন। প্রোটন অর্থাৎ পজিটিভ, কারণ প্রোটন কণাটার মধ্যে পজিটিভ চার্জ বা তড়িৎ থাকে। আর এন কোনগুলো? এই অরেঞ্জ কালারের বলগুলো, ওটার মধ্যে কোনো চার্জ লেখা নেই, অর্থাৎ নিউট্রন হলো নিস্তড়িৎ, এর মধ্যে কোনো রকম তড়িৎ ধর্ম থাকে না। আর এই মাঝখানে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের চারিদিকে দেখো কক্ষপথ আছে, ঠিক যেমন সৌরমণ্ডলে সূর্য মাঝখানে আছে এবং তার চারিদিকে বিভিন্ন গ্রহরা ঘুরে বেড়াচ্ছে। এখানেও ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ জুড়ে কতগুলো কি ঘুরে বেড়াচ্ছে, এগুলোকে বলা হয় ইলেকট্রন। এই কণাগুলোকে বলা হয় ইলেকট্রন এবং এদের মধ্যে দেখুন মাইনাস সাইন আছে অর্থাৎ নেগেটিভ সাইন আছে, তাই এগুলো হলো নেগেটিভ তড়িৎধর্মী, ঋণাত্মক তড়িৎধর্মী কণা। ঠিক আছে, তো একটা পরমাণুর 3টে কণার মধ্যে নিউট্রন হয়ে গেল নিউট্রাল অর্থাৎ এর মধ্যে কোনো চার্জ নেই, প্রোটন হয়ে গেল পজিটিভ আর ইলেকট্রন হয়ে গেল নেগেটিভ। এখন একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। নিউট্রনের সংখ্যা ডিফারেন্ট হয়। তো যতগুলো প্রোটন আছে কেন্দ্রে নিউক্লিয়াসে, ততগুলোই ইলেকট্রন কিন্তু এই অরবিটে অর্থাৎ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান এবং এদের চার্জ বিপরীতধর্মী, তাই এরা কি হয়, একে অপরকে প্রশমিত করে দেয়। প্লাস আর মাইনাস মিলে আলটিমেট নিউট্রাল হয়ে যায়, জিরো হয়ে যায়। সেই জন্যে কোনো পরমাণুর মধ্যে কিন্তু কোনো রকম চার্জ থাকে না। একটা অ্যাটমের কিন্তু কোনো রকম পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই, কিন্তু ওর মধ্যে 2 ধরনের পজিটিভ বা নেগেটিভ কণা রয়েছে। এখন যদি কোনো কারণে এই কক্ষপথ থেকে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, একটা ইলেকট্রন ছিটকে বার হয়ে যায়, তাহলে কি হবে? একটা ইলেকট্রন কম হয়ে যাবে। একটা ইলেকট্রন কম হয়ে যাওয়ার অর্থ একটা প্রোটন বেশি হয়ে যাওয়া। তাহলে যখন একটা প্রোটন বেশি হয়ে যাবে, তখন ওই একটা প্রোটনের চার্জকে প্রশমিত করবার মতো ইলেকট্রন থাকবে না, তখন ওই প্রোটনের চার্জটা এই অ্যাটমের মাথায় দেখা যাবে। তখন এই অ্যাটমটাকে আর অ্যাটম বলবো না, এটাকে বলবো আয়ন। অর্থাৎ যদি কোনো কারণে কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো ছিটকে বার হয়ে যায়, তাহলে যতগুলো ইলেকট্রন বেরিয়ে যাবে ঠিক ততগুলোই পজিটিভ চার্জ ওই পরমাণুর মধ্যে এক্সট্রা হয়ে যাবে, বেশি হয়ে যাবে। সেই তড়িতাহিত অর্থাৎ চার্জড অ্যাটমকে আমরা বলবো আয়ন। ওকে, যেমন দেখো হাইড্রোজেনের মধ্যে কি হয়, একটাই প্রোটন থাকে
আর একটাই ইলেকট্রন থাকে। তাহলে এর সেন্টারে একটা প্রোটন আছে হাইড্রোজেনের পজিটিভ চার্জ, আর বাইরে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এই একটা ইলেকট্রন কি হয়, যে কোনো সময় ছিটকে বেরিয়ে যেতে পারে। সেই একটা ইলেকট্রন যদি ছিটকে বেরিয়ে হয়ে যায় তাহলে হাইড্রোজেনটা কি হয়ে যাবে, পজিটিভ আয়নে পরিণত হবে। আর যদি ধরো ক্লোরিনের মধ্যে কি হয়, 17টা ইলেকট্রন থাকে, 17টা প্রোটনও থাকে, যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন থাকবে পরমাণুর মধ্যে। তাহলে এই কেন্দ্রের মধ্যে কি আছে, 17টা প্রোটন আছে, কেন্দ্রে 17টা প্রোটন আছে, আর বাইরের কক্ষপথে কি হয়, ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। কটা কক্ষপথ থাকে, ক্লোরিনের মধ্যে 3টে কক্ষপথ আছে। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, এবং তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। তাহলে যেহেতু ক্লোরিনের একেবারে বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, এই 7টা ইলেকট্রনকে ছাড়তে গেলে, রিলিজ করতে গেলে অনেক বেশি শক্তির ক্ষয় হবে। তো কম শক্তির ক্ষয় করে কি করা যায়, একটা ইলেকট্রন বাইরে থেকে ডেকে নিলে হবে। অর্থাৎ যে ইলেকট্রনটা বাইরে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, যদি এখানে এসে কক্ষপথে জুড়ে যায়, তাহলেই কিন্তু ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রন বেশি হয়ে যাবে। আর পজিটিভ চার্জ তো ফিক্সড আছে কেন্দ্রে, নিউক্লিয়াসে, কারণ নিউক্লিয়াস থেকে কোনো প্রোটন বা নিউট্রন ছিটকে বেরিয়ে যেতে পারে না। মাঝখান থেকে বেরোনো খুব কঠিন। বাইরের কক্ষপথে যারা ঘুরে বেড়াচ্ছে তারা সহজে বেরিয়ে যেতে পারে, তাদের কম শক্তি লাগে। এখন যদি বাইরে থেকে একটা ইলেকট্রন ক্লোরিনের এই বাইরের কক্ষপথে এসে ঘুরতে শুরু করে, তাহলে একটা ইলেকট্রন বেশি হয়ে যাবে। এই একটা ইলেকট্রন যে বেশি হয়ে যাবে তার চার্জটা কী হবে, মাথায় দেখা দেবে, কারণ এই ইলেকট্রনের চার্জকে প্রশমিত করবার জন্য কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াসে কোনো এক্সট্রা প্রোটন নেই। তখন ক্লোরিন কি হবে, নেগেটিভ আয়নে পরিণত হবে। এখন তোমরা নিচের ছবিতে দেখো, এখানে একটা অ্যানোড রে এক্সপেরিমেন্টের ছবি, যেখানে কি হয়, অ্যানোড অর্থাৎ এটা পজিটিভ আয়নে পরিণত হয়েছে। কিভাবে হলো, কেননা এই ইলেকট্রন রিলিজ করেছে, তাহলে এখান থেকে ইলেকট্রন রিলিজ হয়ে যাচ্ছে, এই দিকে কি হচ্ছে, নেগেটিভ আয়নকে অ্যাট্রাক্ট করছে, তখন এই দিকটা কি হচ্ছে, নেগেটিভ আয়নে পরিণত হচ্ছে। তো এই অ্যানোড রে এক্সপেরিমেন্টের দ্বারা কি হয়, প্রোটনের আবিষ্কার হয়েছিল, আর ক্যাথোড রে এক্সপেরিমেন্টের দ্বারা ইলেকট্রনের আবিষ্কার হয়েছিল। আর নিউট্রনের আবিষ্কার কিভাবে হয় না, রেডিও অ্যাক্টিভিটি অর্থাৎ তেজস্ক্রিয়তার ঘটনা থেকে নিউট্রনের আবিষ্কার হয়। এখন দেখো, আমরা দেখলাম যে প্রত্যেকটা পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন থাকে, তাই একে অপরের চার্জকে প্রশমিত করে যায়, সেই জন্যে পরমাণুর মধ্যে কোনো চার্জ থাকে না, তাই তো। আর নিউট্রন তো নিস্তড়িত। এখন কোনো পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন বা ইলেকট্রন থাকে সেই সংখ্যাটাকে বলা হয় তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক। যেমন আমরা একটু আগে দেখলাম ক্লোরিন, তার মধ্যে 17টা ইলেকট্রন আছে, অর্থাৎ 17টা প্রোটন থাকবে, তাই 17 হলো ক্লোরিনের অ্যাটমিক নাম্বার, পারমাণবিক ক্রমাঙ্ক। তেমনভাবে ভর সংখ্যা কি, ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রন, অর্থাৎ কেন্দ্রের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন আর নিউট্রন থাকবে সবগুলোকে যোগ করলে যেটা পাবো সেটা হলো ভর সংখ্যা। যেমন আমরা দেখলাম যে ক্লোরিনের মধ্যে 17টা ইলেকট্রন আছে, তেমনভাবে ক্লোরিনের মধ্যে 18টা নিউট্রন আছে, তাহলে এই 17 আর 18 মিলালে কত হবে, 35। তাহলে এটাই হবে ক্লোরিনের ভর সংখ্যা বা মাস নাম্বার। ওকে, এরপরে আমরা পড়ব আইসোটোপ। আইসোটোপ কি, আইসোটোপ হচ্ছে যদি কোনো মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে পারমাণবিক ক্রমাঙ্ক সমান হয় কিন্তু ভর সংখ্যা আলাদা হয়, অর্থাৎ অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট। যেমন দেখো নিচের উদাহরণে, এখানে কার্বন 6 কিন্তু উপরে 12 13 14। তো এর অর্থ হলো কার্বনের মধ্যে 6টা ইলেকট্রন প্রোটন এখানেও আছে, এখানে 6টা ইলেকট্রন প্রোটন আছে, এখানেও 6টা ইলেকট্রন প্রোটন আছে, কিন্তু প্রথম কার্বনের পরমাণুর মধ্যে 12টা এর হলো ভর সংখ্যা, অর্থাৎ প্রোটন আর নিউট্রন অ্যাড করে 12 হয়েছে, প্রোটন নিউট্রন অ্যাড করে 12 হয়েছে, দ্বিতীয়টায় প্রোটন নিউট্রন অ্যাড করে 13 হয়েছে, পরেরটায় প্রোটন নিউট্রন অ্যাড করে 14 হয়েছে। তো এর অর্থ হলো প্রোটন তো ফিক্সড 6টা, তাহলে বেড়েছে কি, নিউট্রন, তাহলে নিউট্রন সংখ্যা ডিফারেন্ট হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা হয়।
কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক একই থাকে, তখন সেগুলোকে বলা হয় আইসোটোপ। তো কার্বনের এই 3টে আইসোটোপ। তেমনভাবে হাইড্রোজেনেরও 3টে আইসোটোপের ছবি উপরে দেওয়া আছে, দেখো, একটা প্রোটিয়াম, ডয়টোরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম। এর মধ্যে দেখো কোনো রকম নিউট্রনই নেই, যতগুলো প্রোটন ততগুলোই ইলেকট্রন, এর মধ্যে কোনো নিউট্রন নেই। এর মধ্যে একটা নিউট্রন এবং এর মধ্যে দুটো নিউট্রন। তাহলে হাইড্রোজেন কিন্তু একটা পরমাণু যার মধ্যে কোনো নিউট্রন থাকেই না। ওকে, নেক্সট দেখো আইসোবার। আইসোটোপে আমরা দেখলাম যে ভর সংখ্যাগুলো আলাদা আর পরমাণু ক্রমাঙ্কগুলো সেম। এখানে উল্টোটা, অর্থাৎ মাথাটা সেম হবে কিন্তু পাটা আলাদা। অর্থাৎ প্রত্যেকের তুমি বলতে পারো টুপি সেম কিন্তু চপ্পল আলাদা। অর্থাৎ কি, দেখো, কে পটাশিয়াম, পটাশিয়ামের কি ভর সংখ্যা কি 40, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কত 19, অর্থাৎ এর মধ্যে 19টা প্রোটন আছে, 19টাই ইলেকট্রন আছে, কিন্তু নিউট্রন কটা আছে 21টা। 40 থেকে 19 মাইনাস করলে 21। আবার দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের চটিতে কত 20, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক, আর টুপিতে কত 40, অর্থাৎ ভর সংখ্যা 40। এখন যদি আমি 20 মাইনাস করি কত পাবো 20, তাহলে এই 20টা কি এর নিউট্রন সংখ্যা। এখানে দেখো নিউট্রন সংখ্যা 20, এখানে 21, এবং পরমাণু ক্রমাঙ্ক এর 19, এর 20। তাহলে পরমাণু ক্রমাঙ্কও ডিফারেন্ট, নিউট্রন সংখ্যাও ডিফারেন্ট, কিন্তু সেম কি হয়ে যাচ্ছে টুপিতে, অর্থাৎ ভর সংখ্যাতে। তাহলে ভর সংখ্যা সেম হয়ে যাওয়ায় এদেরকে বলা হচ্ছে আইসোবার। এরপরে আমরা পড়বো আইসোটোন। আইসোটোন কি না, আমরা দেখলাম পটাশিয়ামের ক্ষেত্রে 21টা ছিল নিউট্রন, আর এখানে ছিল 20টা নিউট্রন ক্যালসিয়ামে। তো পটাশিয়ামে 21টা আর ক্যালসিয়ামে 20টা। যদি কোনো কারণে কারোর নিউট্রন সংখ্যা সেম হয়ে যায়, এটাও যদি 20 হয়ে যায়, তাহলে কিন্তু এদেরকে আমরা বলতাম আইসোটোন। অর্থাৎ যদি নিউট্রন সংখ্যাটা সেম হয়, ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক সব কিছু আলাদা, কিন্তু নিউট্রন সংখ্যা সেম, তাহলে তাদেরকে আমরা বলবো আইসোটোন। যেমন আমরা দেখতে পাচ্ছি কার্বন 614, অর্থাৎ নিউট্রন সংখ্যা কত 8। এখানে দেখো নাইট্রোজেন N15, নিউট্রন সংখ্যা কত 8। এখানে দেখো অক্সিজেন 816, নিউট্রন সংখ্যা কত 8। ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক মাইনাস করলে আমরা নিউট্রন পাবো। তো প্রত্যেকটা ক্ষেত্রে 8টাই নিউট্রন আছে, তাই জন্য এদেরকে আমরা বলবো আইসোটোন। একটা জিনিস লক্ষ্য করো যে আইসোটোপ কিন্তু একই মৌলিক পদার্থের আছে। কার্বন তো শুধু কার্বন, হাইড্রোজেন তো শুধু হাইড্রোজেন, কিন্তু আইসোবার বিভিন্ন পরমাণু বিভিন্ন মৌলের, এবং আইসোটোনও বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর। বোঝা গেল? নেক্সট আমরা দেখব যে থমসনস মডেল। দেখো পাশের ছবিতে দেখানো হয়েছে থমসন মডেল, অর্থাৎ পরমাণুর গঠনের বিভিন্ন বৈজ্ঞানিকের বিভিন্ন রকম মডেল আছে। থমসনস মডেল, রাদারফোর্ড মডেল, নিলস বোর মডেল, ঠিক আছে। তো এই সমস্ত মডেলগুলির মধ্যে থমসনের মডেলকে আমরা বলবো প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেলও বলা হয়। কেন বলা হয়? কারণ দেখো এখানে থমসনের যে মডেল, তার ফিচার কি না, তার বৈশিষ্ট্য হচ্ছে এই যে রেড কালারের যে তরমুজের যে অংশটা আছে, শাঁসটা, সেটাকে বলা হচ্ছে পজিটিভ চার্জ। থমসন বলছেন এটা হচ্ছে পজিটিভ চার্জ, অর্থাৎ প্রোটনগুলো এইভাবে একটা মেঘ তৈরি করে, আর তার মধ্যে দানা দানা হয়ে কি থাকে, ইলেকট্রন থাকে, অর্থাৎ নেগেটিভ চার্জগুলো। ঠিক এখানে ওরকম বলা হচ্ছে পুডিং হচ্ছে এক ধরনের মিষ্টি খাবার, ঠিক আছে, আর তার মধ্যে প্লাম, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি আলু বোখারা, সেই আলু বোখারার প্লাম এখানে অ্যাড করা হয়েছে ইলেকট্রনের আকারে, তাই জন্যে এটাকে প্লাম পুডিং মডেল বলা হয় থমসনের এই মডেলকে। নিউক্লিয়ার অ্যাটমিক মডেল কে প্রপোজ করেছিল? রাদারফোর্ড। রাদারফোর্ডের যে মডেল সেটাকে বলা হয় নিউক্লিয়ার অ্যাটমিক মডেল, যেখানে মাঝখানে নিউক্লিয়াস আছে অ্যাটমের, ঠিক আছে, যেটা আমরা এতক্ষণ পড়লাম। এখন একটা জিনিস, যে কেন্দ্রের মধ্যে প্রোটন আছে আর বাইরের মধ্যে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে কক্ষপথে। এই যে ইলেকট্রনগুলো এরা ঘুরেই বেড়ায় কেন? এরা তো ছিটকে চলে যেতে পারে, কিন্তু ছিটকে চলে যায় না কেন? খুব কম ছিটকে যায়, বা কোনো এক্সাইটেড স্টেটে গরম করলে, কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসলে তখনই ইলেকট্রনগুলো বেরিয়ে যায়, ছিটকে চলে যায় কোনো স্পেশাল কারণে। তো এমনি ছিটকে চলে যায় না, এমনি পরমাণু নিউট্রাল থাকে। কিভাবে থাকে?
এর জন্য দায়ী হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তোমরা এর আগের ভিডিও আমরা দেখেছো স্থির তড়িতের, সেখানে কি হয় যে দুটো কণা ছিল, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। এই দুটো কণার মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। আমরা কুলম্ব লও পড়েছিলাম এই ব্যাপারে। তো এই আকর্ষণ বল যত দূরে যায় তত তার স্কোয়ারে কি হয়, কম হতে থাকে, আর যত দূরত্ব কমতে থাকে তত তার স্কোয়ারে কি হয়, আকর্ষণ বল বাড়তে থাকে। তো এই প্রোটন, কেন্দ্রের প্রোটন, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আছে আর বাইরের কক্ষপথে যে ইলেকট্রন আছে, তাদের মধ্যে স্থির তড়িৎ বল অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে। সেই জন্যই ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে ছিটকে বেরিয়ে যেতে পারে, কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যেতে পারে না। বিজ্ঞানী জে থমসন আবিষ্কার করেছিলেন কি, ইলেকট্রন। আমরা দেখলাম যে ক্যাথোড রে এক্সপেরিমেন্টের দ্বারা। বিজ্ঞানী গোল্ডস্টেন অ্যানোড রে এক্সপেরিমেন্টের দ্বারা প্রোটন আবিষ্কার করেছিলেন। আর জেমস স্যাডউইক রেডিও অ্যাক্টিভিটি অর্থাৎ তেজস্ক্রিয়তার দ্বারা নিউট্রন আবিষ্কার করেছিলেন। দেখো, বিজ্ঞানী নিলস বোরের যে মডেল, সেই মডেলকে বলা হয় সোলার সিস্টেম মডেল। অর্থাৎ রাদারফোর্ডের যে মডেল, নিলস বোরের মডেল তার একটু মডিফিকেশন জাস্ট। ঠিক আছে, রাদারফোর্ডের একটু মডিফিকেশানই হলো নিলস বোরের মডেল। নিলস বোরের মডেলে নিলস বোর কী বলছেন যে মাঝখানে একটা সূর্যের মতো নিউক্লিয়াস আছে, যেমন সোলার সিস্টেমে সূর্য আছে, আর তার কক্ষপথে যেমন গ্রহরা ঘুরে বেড়ায় তেমনভাবেই গ্রহরা আছে। কটা কক্ষপথ আছে? উনি বলছেন 7টা কক্ষপথ আছে। প্রথম কক্ষপথের নাম কে, পরেরটার নাম এল, পরেরটার নাম এম, পরেরটার নাম এন, এইভাবে কিউ পর্যন্ত, এম এন ও পি কিউ। তো এইভাবে কে থেকে কিউ পর্যন্ত 7টা কক্ষপথ আছে, এবং প্রত্যেকটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে না 2n²। 2n², এনটা কি, নাম্বার অফ দ্য অরবিট, কত নম্বর কক্ষপথ। যেমন ধরি আমাকে হয়তো বললো এম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে সব থেকে বেশি, তাহলে এম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করবার নিয়ম হলো 2n²। এখানে এম কত নম্বর কক্ষপথ, কে এল এম 3 নম্বর কক্ষপথ, তাহলে 3 তাহলে হয়ে গেল 18। বোঝা গেল? তাহলে এম কক্ষপথে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে, তার বেশি থাকতে পারবে না। তার বেশি যদি ইলেকট্রন কারোর মধ্যে থাকে তাহলে সেটা পরের কক্ষপথে চলে যাবে। ঠিক আছে, তেমনভাবেই পি কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, তাহলে আমাদের দেখে নিতে হবে পি কত নম্বর। কে 1 নম্বর, কে এল এম এন ও পি, অর্থাৎ পি হলো 6 নম্বর কক্ষপথ, তাহলে 2 × 6² অর্থাৎ 72 ইলেকট্রন থাকতে পারবে পি কক্ষপথে। বোঝা গেল? এটাই হলো নিলস বোরের মডেল। এরপরে আমরা যদি কোয়ান্টাম থিওরি দেখি, যেটা বিজ্ঞানী প্ল্যাঙ্ক দিয়েছিলেন কোয়ান্টাম থিওরি। এই কোয়ান্টাম থিওরি অনুযায়ী কিন্তু এই যে আমরা কক্ষপথগুলো দেখলাম সেগুলোকে এক একটা শক্তি স্তর, এনার্জি লেভেল হিসেবে কল্পনা করা হয়, এবং প্রত্যেকটা শক্তি স্তরে অর্থাৎ অরবিটের মধ্যে কি আছে, অরবাইটাল আছে। যে অরবাইটালগুলোর মধ্যে কি থাকে, একটা করে এই ঘর থাকে। যে অরবাইটালগুলোর মধ্যে কি হয়, একটা করে ঘর থাকে, যেগুলোকে অরবাইটাল আমরা বলছি। এই অরবাইটালগুলো কি হয়, কক্ষপথের মধ্যে থাকে। এইগুলোর নাম এসপিডিএফ, তাই এটাকে এসপিডিএফ মডেলও বলা হয়। এই এসপিডিএফ, এই যে অরবাইটাল, এই যে কক্ষক, আমরা কক্ষপথ দেখলাম, তার সেই কক্ষপথগুলোর মধ্যেও কি আছে, কক্ষক আছে। সেই কক্ষকের মধ্যে ইলেকট্রনগুলো থাকে। ঠিক আছে, এগুলোকে এক একটা শক্তি স্তর হিসেবে কল্পনা করা হয়, যে এক একটা কক্ষকের মধ্যে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, এবং সেই ইলেকট্রনগুলো শুধু থাকেই না, বলা হয় এর মধ্যে ঘূর্ণন অবস্থায় থাকে, অর্থাৎ সবসময় মুভ করে। ঠিক আছে, একজন সাইক্লিক, একজন অ্যান্টি সাইক্লিক, অর্থাৎ অপোজিট ডিরেকশানে মুভ করে প্রত্যেকটা ইলেকট্রন। এস কক্ষপথের, এস অরবাইটালের মধ্যে কটা কক্ষক আছে, এরকম একটাই কক্ষক আছে। পি এর মধ্যে কটা আছে, 3টে আছে। তেমন ডি এর মধ্যে কটা আছে, 5টা আছে। ঠিক আছে, তাহলে আমরা এস কক্ষকের অর্থাৎ অরবাইটালের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে বলতে পারি, 2টো। তাহলে এখানে কটা থাকবে, প্রত্যেকটাই 2টো করে থাকবে, তাহলে 3 × 2 = 6টা থাকবে। প্রত্যেকটা কিন্তু অপোজিট স্পিনে,
ঘুরতে থাকে। তেমনভাবে পিতে কটা থাকবে? 5টা, 5 দুগুণে 10টা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে পি কক্ষপথে, অর্থাৎ অরবিটালে। বোঝা গেল? তাহলে এটা হলো কোয়ান্টাম থিওরি অফ অ্যাটম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই লার্নো ক্লাসরুম সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলের নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।